একদিন কলেজের পর মায়া তার বন্ধুদের সাথে বাইরে বেরোচ্ছিল। সে তার পাপাকে ফোন করল এবং বলল, পাপা, আমাকে পিক করতে আসো না, আমি ক্লান্ত হয়ে গিয়েছি। কিছুক্ষণ পর একটা কালো রোলস রয়েস গাড়ি কলেজের গেটে থামল। মিস্টার বর্মা গাড়ি থেকে নেমে মায়াকে নিতে এগিয়ে গেল। তখন তাদের নজর রবির ওপর পড়ল, যে তার সাইকেলে বাড়ি যাচ্ছিল। মিস্টার বর্মার পায়ের তলায় জমিন সরে গেল। তারা তাড়াতাড়ি রবির কাছে গেল এবং হাত জোড় করে বলল, রবি স্যার, আপনি এখানে? আপনি আমাকে বলেননি কেন? আমি আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিতাম। মায়া এটা দেখে অবাক হয়ে গেল। সে তার পাপাকে জিজ্ঞাসা করল, পাপা, এটা আপনি কি করছেন? এটা তো সেই গরিব ছেলে না যে আমাদের ক্লাসে আছে। রবি মিস্টার বর্মাকে চুপচাপ ইশারা করল এবং বলল, এখন চুপ থাকুন, আমি আমার রাজ এখন খুলতে চাই না, আপনি এখান থেকে চলে যান। মিস্টার বর্মা চুপচাপ ফিরে গাড়িতে বসে গেল। কিন্তু মায়ার হৃদয়ে একটা প্রশ্ন উঠতে লাগল, এই ছেলেটা আসলে কে? সে তার পাপাকে জিজ্ঞাসা করল, পাপা, আপনি সেই ছেলের সামনে কেন হাত জোড় করলেন? সে কে? মিস্টার বর্মা বলল, মায়া, এখন এর সময় নয়, তুমি তোমার পড়াশোনায় মনোযোগ দাও। কিন্তু মায়ার মন মানল না। সে রবি সম্পর্কে জানার সংকল্প করল এবং তারপর একদিন মুম্বাইয়ের সকাল ধীরে ধীরে জেগে উঠছিল। সকাল 9টায় সূর্যের সোনালি কিরণগুলো শহরের উঁচু উঁচু টাওয়ারগুলোর মাঝ থেকে ছেকে রাঠোর হাভেলির বিশাল বাগানে পড়ছিল। এই হাভেলি কোলাবার সমুদ্র তীরের কাছে মুম্বাইয়ের সবচেয়ে পোষ এলাকাগুলোর একটাই বানানো ছিল। মার্বেলের দেয়াল, সোনার কিনারিওয়ালা গেট এবং বিদেশি ফুল দিয়ে সাজানো বাগান এর ভব্যতার সাক্ষ্য দিচ্ছিল। হাভেলির সবচেয়ে উপরের ঘরে একটা বড় আয়নার সামনে 28 বছরের রবি রাঠোর দাঁড়িয়েছিল। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার গভীর কালো চোখে একটা উদাসী ছিল, যা তার ভিতর চলা উথাল পাথালকে দেখাচ্ছিল। সে সাধারণ সাদা কুর্তা পায়জামা পরেছিল, যা তার ধনাঢ্যতার সাথে একদম মিল ছিল না। রবির সামনে একটা পুরানো ছবি ছিল, যাতে তার বাবা স্বর্গীয় প্রকাশ রাঠোর হাসতে হাসতে দাঁড়িয়েছিল। প্রকাশ তার নিজের দমে রাঠো ইন্ডাস্ট্রিজকে দেশের সবচেয়ে বড় কোম্পানিগুলোর একটা বানিয়েছিল। তার পরিশ্রম, লগন এবং দূরদর্শিতা কোম্পানিকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিল। কিন্তু 2 বছর আগে একটা গাড়ি দুর্ঘটনা তাকে চিরকালের জন্য ছিনিয়ে নিয়েছিল। রবি ছবিটা হাতে নিল এবং তার উপর আঙুল ফিরালো, যেন সে তার বাবার স্মৃতিগুলোকে আবার জীবন্ত করতে চাইছে। তার বাবার একটা কথা বারবার তার মনে গুঞ্জরিত হচ্ছিল, রবি, লোকেরা তোমার ধন এবং রুত্ব দেখে তোমার সাথে প্রেম করে, কিন্তু তাদের আসল ভাবনাগুলো জানার জন্য তোমার আসলিয়ত লুকিয়ে দেখো। এই কথাটা রবির হৃদয়ে গভীরে ঢুকে গিয়েছিল। সে তার জীবনে দেখেছিল যে লোকেরা তার টাকা, রাঠোল ইন্ডাস্ট্রিজের সিইওর স্ট্যাটাস এবং তার হাভেলির বৈভবের পিছনে ছোটে। কেউ তাকে তার সাদাসিধে, তার ভাবনা বা তার আসল ব্যক্তিত্বের জন্য জানত না। পাপা, আপনি ঠিক ছিলেন, রবি ধীরে বলল, যেন সে ছবির সাথে কথা বলছে। আমি এটা জানতে চাই যে লোকেরা আসলে কেমন। আমি দেখতে চাই যে আমার নাম এবং ধন ছাড়া লোকেরা আমার সাথে কি ব্যবহার করে। সে সংকল্প করেছিল যে সে একটা সাধারণ জীবনযাপন করে দেখতে, যাতে সে দুনিয়ার সত্যটা বুঝতে পারে। রবি মুম্বাইয়ের সবচেয়ে প্রতিষ্ঠিত কলেজ এলিট বিজনেস একাডেমিতে মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হয়েছিল। সে তার আসলিয়তকে সম্পূর্ণ লুকানোর সিদ্ধান্ত করেছিল। সে সাইকেলে কলেজ যেত, সস্তা কাপড় পরত এবং একটা গরিব ছেলের মতো থাকত। সে তার ড্রাইভারদের, চাকরদের এবং এমনকি তার কাছের বন্ধুদেরকেও এই রাজ কাউকে না বলার কড়া নির্দেশ দিয়েছিল। রবি তার ঘরের আলমারি খুলল এবং তার থেকে একটা পুরানো ব্যাগ বের করল। সে তার ডিজাইনার স্যুট, মহঙ্গা জুতো এবং ব্র্যান্ডেড ঘড়িগুলোকে একপাশে রাখল। সে একটা সাধারণ চপ্পল পরল এবং নিজেকে আয়নায় দেখল। তার চোখে একটা নতুন চমক ছিল, যেন সে কোনো বড় মিশনের শুরু করতে যাচ্ছে। আজ থেকে আমি শুধু রবি, সে হাসতে হাসতে বলল। না কোনো রাঠোর, না কোনো সিইও, শুধু একটা সাধারণ ছেলে যে দুনিয়ার সত্যতা জানতে চায়। সে তার ব্যাগে কিছু বই এবং একটা পুরানো নোটবুক রাখল, যা সে কলেজের জন্য তৈরি করেছিল। হাভেলির বাগান দিয়ে যেতে যেতে সে সমুদ্রের ঢেউয়ের আওয়াজ শুনল। ঢেউয়ের আওয়াজ তাকে একটা অদ্ভুত শান্তি দিল, যেন সমুদ্র তাকে বলছে যে তার এই সিদ্ধান্ত ঠিক। সে তার সাইকেল তুলল, যা হাভেলির গ্যারেজে ধুলো খাচ্ছিল, এবং তাকে সাফ করল। সাইকেল পুরানো ছিল, কিন্তু রবির জন্য এটা তার নতুন জীবনের প্রতীক ছিল। হাভেলির চাকররা তাকে অবাক হয়ে দেখল। সাহেব, আপনি সাইকেলে কোথায় যাচ্ছেন? একটা চাকর জিজ্ঞাসা করল। রবি হালকা হাসতে হাসতে বলল, শুধু একটু ঘুরতে যাচ্ছি। রামু, তুমি কাউকে কিছু বলো না। রামু মাথা নাড়ল, কিন্তু তার মুখে অবাক ছিল। রবি সাইকেলকে রাস্তায় নামালো এবং কলেজের দিকে এগিয়ে গেল। মুম্বাইয়ের রাস্তায় সকালের হলচল শুরু হয়ে গিয়েছিল।
রাস্তায় লোকেরা তাদের কাজে ব্যস্ত ছিল। অটোর আওয়াজ, বাসের হর্ন এবং রাস্তার পাশে চায়ের দোকানের চহলপহল রবিকে একটা নতুন অভিজ্ঞতা দিল। এটা প্রথমবার ছিল যখন সে তার মার্সিডিজ বা BMW এর পরিবর্তে সাইকেলে শহরের রাস্তায় ছিল। ঘাম তার কপালে চমকাচ্ছিল, কিন্তু তার মুখে একটা সন্তুষ্টি ছিল। এলিট বিজনেস একাডেমির গেট এখন বেশি দূরে নয়। রবি তার সাইকেলকে তেজ করল। সে জানত যে এটা তার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে, কিন্তু তাকে এটা জানা ছিল না যে এই যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে। সে কি দুনিয়ার সত্যতা বুঝতে পারবে? লোকেদের খুঁজে পাবে যারা তাকে তার টাকা এবং রুত্ব ছাড়া প্রেম করবে? এই প্রশ্নগুলোর উত্তর তাকে কলেজের দুনিয়ায় পাওয়া যাবে। মুম্বাইয়ের বান্দ্রা এলাকায়, যেখানে সমুদ্রের ঢেউ এবং শহুরে চমক একটা অনন্য মেল তৈরি করছিল, বর্মা মহল তার গভ্যতায় ডুবেছিল। এই হাভেলি রাঠোর হাভেলির থেকে কোনো মানে কম নয়। এর সোনার কেনারিওয়ালা বিশাল গেট, মার্বেলের দেয়াল এবং বিদেশি ফুল দিয়ে সাজানো বাগান এর ধনাঢ্যতার সাক্ষ্য দিচ্ছিল। বাগানে রং বিরঙে ফোয়ারা দিনরাত জলের ধারা ছাড়ছিল এবং মহলের প্রত্যেক কোণে বৈভবের ঝলক দেখা যাচ্ছিল। এই মহলে থাকত 24 বছরের মায়া বর্মা, একটা এমন মেয়ে যার সৌন্দর্য কাউকে মোহিত করত। তার লম্বা কালো রেশমি চুল হাওয়ায় লহরাচ্ছিল এবং তার গভীর বাদামি চোখ কারো মনোযোগ আকর্ষণ করত। কিন্তু এই সৌন্দর্যের পিছনে একটা কমি ছিল, তার অহংকার, যা তার ব্যক্তিত্বের সবচেয়ে বড় অংশ হয়ে উঠেছিল। মায়া বর্মা কর্পোরেশনের মালিক রাজেশ বর্মার সবচেয়ে বড় মেয়ে ছিল। বর্মা কর্পোরেশন দেশের জানামানা কোম্পানিগুলোর একটা, যা টেক্সটাইল, রিয়েল এস্টেট এবং টেকনোলজির ক্ষেত্রে কাজ করত। মায়া তার টাকা, রুত্ব এবং স্ট্যাটাসে খুব গর্ব করত। সে ডিজাইনার কাপড় পরত, মহঙ্গা গাড়িতে ঘুরত এবং প্রত্যেককে নিচু দেখাতে তাকে মজা লাগত। তার ঘর কোনো ফ্যাশন হাউসের থেকে কম নয়। আলমারিতে প্যারিস, মিলান এবং নিউ ইয়র্ক থেকে মঙ্গানো ডিজাইনার লেহেঙ্গা, শাড়ি এবং গাউন ছিল। তার প্রত্যেক জিনিসে বৈভব ঝলকত, কিন্তু তার হৃদয়ে একটা খালি ছিল যা সে কারো সাথে প্রকাশ করত না। মায়ার শৈশব বৈভবে কেটেছিল। তাকে প্রত্যেক জিনিস সবচেয়ে ভালো মিলত। বড় বড় স্কুল, বিদেশি ছুটি এবং প্রত্যেক সুখ সুবিধা যা টাকা কিনতে পারে। কিন্তু তার বাবা রাজেশ বর্মা সবসময় তার ব্যবসায় ব্যস্ত থাকত। তারা মায়া এবং তার ছোট বোন 20 বছরের কৃতিকে কখনো সেই প্রেম এবং সময় দেননি যা একটা শিশু তার মা বাবার থেকে চায়। মায়ার মা শালিনীও সামাজিক অনুষ্ঠান এবং চ্যারিটি গালায় ব্যস্ত থাকত। এই প্রেমের কমই মায়াকে কঠোর বানিয়েছিল। সে তার হৃদয়ের খালিকে তার অহংকার দিয়ে ভরার চেষ্টা করেছিল। সে ভাবত যে যদি সে সবচেয়ে উপরে থাকে, যদি সে প্রত্যেকের থেকে ভালো দেখায়, তাহলে কেউ তার দুর্বলতা দেখতে পাবে না। কৃতি, আজ আমাকে কলেজে সবচেয়ে আলাদা দেখাতে হবে, মায়া তার ঘরে তৈরি হতে হতে বলল। তার ঘর একটা রাজকীয় মহলের মতো ছিল। বড় বড় আয়না, ক্রিস্টাল ঝুমার এবং গোলাপি রেশমের পর্দা। সে তার আলমারি থেকে একটা ডিজাইনার লেহেঙ্গা বেছে নিল। উফ, সিধা, আমি এসেছি। যাকে সে গত সপ্তাহে প্যারিস ফ্যাশন উইক থেকে মঙ্গিয়েছিল। লেহেঙ্গার কারিগরি এত সূক্ষ্ম ছিল যে প্রত্যেক সুতো তার ধনাঢ্যতার গল্প বলত। সে তার চুল খোলা ছেড়ে দিল এবং হীরের কানের দুল পরল। আয়নায় নিজেকে দেখে সে হাসল। হ্যাঁ, কৃতি, এটা আমার কলেজ এবং আমি এখানের রানী। কৃতি, যে মায়ার ছোট বোন ছিল, হাসতে হাসতে বলল, দিদি, তুমি তো সবসময় সবচেয়ে আলাদা দেখো। এলিট বিজনেস একাডেমিতে কেউ তোমার সাথে টক্কর নিতে পারে না। কৃতি মায়ার মতো অহংকারী ছিল, কিন্তু তাতে মায়ার মতো চালাকি ছিল না। সে তার দিদির প্রত্যেক কথা মানত এবং তাকে তার আদর্শ মানত। কৃতি একটা নীল রঙের ডিজাইনার স্যুট বেছে নিল, যা সে লন্ডন থেকে মঙ্গিয়েছিল। দুজন বোন তাদের ড্রাইভারকে ডাকার জন্য তৈরি ছিল। তাদের কালো রোলস রয়েস গ্যারেজে চমকাচ্ছিল এবং ড্রাইভার তাকে গেট পর্যন্ত নিয়ে আসার প্রস্তুতি শুরু করেছিল। মায়া তার ঘরের ব্যালকনি থেকে সমুদ্রের দিকে দেখল। বান্দ্রার সমুদ্র তীর সকালের সূর্যে চমকাচ্ছিল। সে একটা গভীর শ্বাস নিল এবং ভাবল, এটা আমার শহর এবং আমি এর জানি। কিন্তু তার মনে একটা হালকা অস্থিরতা ছিল। তাকে মনে হতো যে তার কাছে সব কিছু আছে, তবু কিছু কমই আছে। সে এই কমিকে বুঝতে পারত না, কিন্তু তাকে দমন করার জন্য সে তার অহংকারকে আরও শক্ত করল। কলেজের প্রথম দিন ছিল এবং মায়া তার বন্ধুদের সাথে সেখানে রানীর মতো পৌঁছাতে চাইত। সে তার বন্ধু রিয়া, তানিয়া এবং সিয়াকে মেসেজ করল যে সে গেটে মিলবে। এই সব মেয়েরা মায়ার মতো ধনী এবং স্টাইলিশ ছিল এবং তারা মায়ার প্রত্যেক কথায় হ্যাঁতে হ্যাঁ মেলাত।
মায়া তার মাকে বলল, মাম্মি, আমি কলেজ যাচ্ছি। আজ প্রথম দিন এবং আমি চাই যে সবার নজর আমার উপর হোক। শালিনী হালকা হাসতে হাসতে বলল, মায়া, তুমি সবসময় সবচেয়ে আলাদা হও, শুধু তোমার পাপার নাম উজ্জ্বল করো। বর্মা মহল থেকে বের হতে হতে মায়া তার ড্রাইভারকে নির্দেশ দিল, সঞ্জয়, গাড়িকে গেটের ঠিক সামনে থামাও, আমি চাই না যে আমাকে বেশি হাঁটতে হোক। সঞ্জয় মাথা নাড়ল এবং গাড়িকে তাড়াতাড়ি কলেজের দিকে নিয়ে গেল। রাস্তায় মায়া তার ফোনে ইনস্টাগ্রাম খুলল এবং তার ছবিগুলো দেখল। তার প্রত্যেক পোস্টে হাজার হাজার লাইক এবং কমেন্ট ছিল। দেখো কৃতি, সে বলল, লোকেরা আমার দিওয়ানা। কৃতি হাসতে হাসতে বলল, দিদি, তুমি তো স্টার। বিজনেস একাডেমির গেট এখন সামনে ছিল। মায়া তার গাড়ি থেকে নামতে নামতে তার সানগ্লাসকে একটু নিচে করল এবং চারদিকে দেখল। কলেজের ক্যাম্পাস আধুনিকতা এবং বৈভবের মিশ্রণ ছিল। মার্বেলের ফ্লোর, কাচের ভবন এবং সবুজ লন এটাকে কোনো 5 তারা রিসর্টের মতো বানিয়েছিল। মায়া তার বন্ধুদের গেটে দেখল এবং তাদের সাথে হাসতে কথা বলতে ভিতরে চলে গেল। কিন্তু তার নজর একটা সাইকেলে পড়ল। এখন আলিশাদ, যাকে একটা সাধারণ ছেলে চালাচ্ছিল। সে তার বন্ধুদের সাথে হাসতে হাসতে বলল, এটা দেখো, এটা কোনো গ্রাম থেকে এসেছে, সাইকেলে কলেজ আসছে। সেই ছেলের নাম ছিল রবি রাঠোর এবং সে মায়ার জীবনকে চিরকালের জন্য বদলে দেওয়া যাবে। মুম্বানিয়ের সকাল তার পুরো রঙে ছিল। এলিট বিজনেস একাডেমির ক্যাম্পাস, যা কোলাবার কাছে একটা সুন্দর এলাকায় বসা ছিল, সূর্যের কিরণ থেকে চমকাচ্ছিল। ক্যাম্পাসের ভবনগুলো কাঁচ এবং মার্বেল থেকে বানানো ছিল। না হাওয়া ইত্যাদি সাবাদি, যাদের মাঝে সবুজ লন এবং ফুলের কিয়ারি এটাকে কোনো রিসর্টের মতো বানাতো। আজ কলেজের প্রথম দিন ছিল এবং হাওয়ায় উৎসাহ এবং উৎসুকতার মিশ্রণ ছিল। নতুন ছাত্ররা তাদের স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করছিল, যখন পুরানো ছাত্ররা তাদের রৌনক এবং ঋতু দেখাতে ব্যস্ত ছিল। রবি রাঠোর তার পুরানো সাইকেলে ক্যাম্পাসের বিশাল গেটে পৌঁছাল। তার সাধারণ সাদা কর্তা কায়জামা ঘামে ভিজে গিয়েছিল এবং তার সাইকেলের চেন বারবার ঢিলা হচ্ছিল। সে সাইকেলকে গেটের কাছে একটা গাছের নিচে রাখল এবং তার ব্যাগকে কাঁধে ঝুলালো। তার মুখ শান্ত ছিল, কিন্তু তার চোখে একটা দৃঢ়তা ছিল, যেন সে কোনো বড় মিশনে বেরিয়েছে। রবি তার বাবার কথা মনে করল, লোকেদের আসলিয়ত জানার জন্য তোমার আসলিয়ত লুকিয়ে রাখো। সে এই মিশনে ছিল, পাশে তো এটা দেখার জন্য যে লোকেরা তাকে তার টাকা এবং রুত্ব ছাড়া কিভাবে দেখে। ক্যাম্পাসের গেটে মায়া বর্মা তার বন্ধু রিয়া, তানিয়া এবং সিয়ার সাথে দাঁড়িয়েছিল। সে তার ডিজাইনার সানগ্লাসকে একটু নিচে করল এবং রবিকে দেখে হাসতে হাসতে বলল, এটা দেখো, এটা কোনো গ্রাম থেকে এসেছে, সাইকেল বকলে যাচ্ছে এবং কাপড় তো দেখো, একদম বাজার থেকে তোলা। তার আওয়াজে তাঞ্জ ছিল এবং তার বন্ধুরা জোরে জোরে হাসতে শুরু করল। রিয়া চুটকি নিয়ে বলল, মায়া হয়তো এটাকে ভুল করে এখানে অ্যাডমিশন মিলেছে, এটা তো কোনো ঢাবায় কাজ করার মতো লাগছে। তানিয়া হাসতে হাসতে যোগ করল, হ্যাঁ, সাইকেল তো দেখো, লাগছে দাদাজির। রবি এটা সব শুনল। তার হৃদয় একটু চুচিয়ে উঠল, কিন্তু সে তার মুখে কোনো ভাব আসতে দিল না। সে সাইকেলকে চুপচাপ তালা লাগালো এবং ক্যাম্পাসের দিকে এগিয়ে গেল। তার মনে একটা চিন্তা চমকালো, এই লোকেরাই যাদের আসলিয়ত আমাকে দেখতে হবে। মায়া, তোমার এই তাঞ্জাব আমাকে থামাতে পারবে না। সে জানত যে তার রাখর ইন্ডাস্ট্রিজের সিইও হওয়ার রাজ এখন লুকানো থাকা উচিত। সে তার পা তেজ করল এবং তার প্রথম ক্লাসের দিকে এগিয়ে গেল। ক্লাসরুমে প্রবেশ করতে করতে রবি দেখল যে ঘর আধুনিক প্রযুক্তি দিয়ে সজ্জিত ছিল। প্রজেক্টর, ডিজিটাল বোর্ড এবং আরামদায়ক চেয়ার এটাকে কোনো কর্পোরেট বোর্ড রুমের মতো বানিয়েছিল। রবি সবচেয়ে পিছনের বেঞ্চ বেছে নিল, যেখানে সে চুপচাপ বসে তার নোটস তৈরি করতে পারে। সে তার পুরানো নোটবুক বের করল এবং পেন দিয়ে কিছু লিখতে শুরু করল। তখন মায়া তার বন্ধুদের সাথে সামনের বেঞ্চে এসে বসল। সে পিছনে ফিরে রবিকে দেখল এবং তার বন্ধুদের সাথে হাসতে হাসতে কিছু বলল। রবি তার হরকতকে উপেক্ষা করল এবং তার কাজে ব্যস্ত রইল। প্রফেসর গুপ্তা, যে তার কড়া স্বভাব এবং গভীর জ্ঞানের জন্য পরিচিত ছিল, ক্লাস শুরু করল। তারা সব নতুন ছাত্রদের স্বাগত জানালো এবং মাস্টার্স প্রোগ্রামের কোর্স সম্পর্কে বলল। এই প্রোগ্রাম তোমার বুদ্ধিমত্তা, পরিশ্রম এবং নেতৃত্ব ক্ষমতার পরীক্ষা নেবে। বলল, এখানে শুধু বইয়ের জ্ঞান দিয়ে চলবে না, তোমাকে আসল দুনিয়ার সমস্যার সমাধান করতে হবে। রবি মনোযোগ দিয়ে শুনল। সে জানত যে তার বিজনেসের বোঝা রাঠর ইন্ডাস্ট্রিজ চালানোর অভিজ্ঞতা থেকে এসেছে, কিন্তু সে এটাকে প্রকাশ করতে চাইত না। মায়া, যে সামনের বেঞ্চে বসেছিল, বারবার পিছনে ফিরে রবিকে দেখছিল। সে তার বন্ধু সিয়াকে ধীরে বলল, এই ছেলেটা এত শান্ত কেন? লাগছে ভয় পেরেছে। সিয়া হাসতে হাসতে উত্তর দিল, মায়া, এটাকে হয়তো কিছু আসে না, শুধু যেন অ্যাডমিশন মিলেছে। মায়া তার সানগ্লাস খুলল এবং একটা ঠান্ডা হাসির সাথে বলল, চলো দেখি এটা কতদিন টিকে। ক্লাসের পর রবি ক্যাম্পাসের লনে একটা গাছের নিচে বসে তার বই পড়ছিল। মায়া এবং তার বন্ধুরা সেখান থেকে গেল।
মায়া তাকে দেখে আবার তাঞ্জ করল। এই সাইকেলওয়ালা এখানে বই পড়লে কিছু হবে না, তোমাকে তো কোনো ঢাবায় কাজ করা উচিত। ও সা। হ্যাঁ, তার বন্ধুরা আবার হাসির ঠাঁকা লাগালো। রবি বই থেকে নজর তুলল, মায়াকে এক মুহূর্তের জন্য দেখল এবং তারপর ফিরে তার বইয়ে ডুবে গেল। তার চুপ্পি মায়াকে একটু অস্বস্তি করল। সে ভাবল, এই ছেলেটা এত শান্ত কেন? এটা কি সত্যি এত দুর্বল নাকি এতে কিছু অন্য আছে? লনে বসা রবির মনে চিন্তার ঝড় চলছিল। সে ভাবছিল, মায়া, তোমাকে লাগছে যে তুমি আমাকে নিচু দেখাতে পারো, কিন্তু আমি এখানে তোমার আসলিয়ত দেখতে এসেছি। তোমার এই অহংকার একদিন তোমাকেই ভারী পড়বে। সে তার বাবার ছবিকে মনে করল এবং নিজেকে বলল, পাপা, আমি তোমার শিক্ষা ভুলব না, আমি এটা দেখব যে লোকেরা আসলে কেমন। তখন একটা ছেলে, সাইবা, রোহন মেহরা, রবির কাছে এলো। রোহন কলেজের আরেক নতুন ছাত্র ছিল, যে মধ্যবিত্ত পরিবার থেকে ছিল। সে রবিকে বলল, তুই মায়ার কথা কেন শুনছিস? উত্তর দে তাকে। রবি হাসতে হাসতে বলল, রোহন, উত্তর দেওয়ার সময় আসবে, এখন আমি শুধু এটা দেখতে চাই যে লোকেরা আসলে কি। রোহন অবাক হয়ে তাকে দেখল, কিন্তু তার সাদাসিধে প্রভাবিত হল। সে বলল, তুই আলাদা রবি, চল ক্যান্টিন যাই। রবি তার বই বন্ধ করল এবং রোহনের সাথে ক্যান্টিনের দিকে এগিয়ে গেল। সে জানত যে এটা শুধু শুরু। মায়া এবং তার বন্ধুদের তাঞ্জ, কলেজের নতুন পরিবেশ এবং তার লুকানো আসলিয়ত, এটা সব একটা বড় ঝড়ের সংকেত ছিল। কিন্তু রবি প্রস্তুত ছিল। সে এটা দেখতে চাইত যে এই ঝড়ে কে তার সাথে দাঁড়াবে এবং কে তাকে পড়ানোর চেষ্টা করবে। এলিট বিজনেস একাডেমির প্রথম সপ্তাহ চলছিল এবং ক্যাম্পাসে নতুন ছাত্রদের উৎসাহ তার চরমে ছিল। সকালের সূর্য ক্যাম্পাসের কাঁচের ভবনগুলোতে পড়ছিল, যার ফলে পুরো পরিবেশ চমকাচ্ছিল। রবি রাঠোর তার সাদাসিধে কুর্তা পায়জামায় কলেজের ক্যান্টিনে এক কোণে টেবিলে বসেছিল। তার সামনে একটা সাধারণ থালি ছিল, দুটো রুটি, আলুর শুকনো সবজি এবং একটা ছোট বাটি ডাল। সে তার পুরানো ব্যাগকে পাশে রেখেছিল এবং চুপচাপ খাচ্ছিল। তার নজর থালিত ছিল, কিন্তু তার মন তার মিশনে কেন্দ্রীভূত ছিল, লোকেদের আসলিয়ত বোঝার মিশন। ক্যান্টিনে হলচল ছিল, ছাত্ররা তাদের বন্ধুদের সাথে হাসতে, কথা বলতে খাচ্ছিল। ক্যান্টিনের দেয়ালে রং বিরঙে পোস্টার লাগানো ছিল, যা কলেজের আসন্ন বিজনেস ফেস্টের তথ্য দিচ্ছিল। রবি একটা পোস্টারে নজর দিল, এজ ডায়া, যাতে লেখা ছিল, তোমার বিজনেস আইডিয়াকে দুনিয়ার সামনে নিয়ে আসো। সে ভাবল, এটা একটা সুযোগ হতে পারে, কিন্তু এখন আমাকে আমার আসিয়ত লুকিয়ে রাখতে হবে। তখন মায়া বর্মা তার বন্ধু রিয়া, তানিয়া এবং সিয়ার সাথে দাদি সাবার সাথে ক্যান্টিনে প্রবেশ করল। সে একটা ডিজাইনার টপ এবং জিন্স পরেছিল এবং তার কাঁধে একটা মহঙ্গা হ্যান্ডব্যাগ ঝুলছিল। তার চালে একটা রব ছিল, যেন সে ক্যান্টিনের মালিক। সে তার সানগ্লাসকে একটু নিচে করল এবং রাভিকে কোণে বসা দেখল। একটা ঠান্ডা হাসি তার মুখে উঠল। সে তার বন্ধুদের সাথে রাভির টেবিলের কাছে পৌঁছালো এবং জোরে হাসতে হাসতে বলল, দেখো, এই ছেলেটা এখানে বসে আছে, এর খাবার তো দেখো, একদম ঢাবার মতো। তোমাকে এখানে বসার দরকার নেই, হয়তো ড্যাশ করা। যাও কোনো রাস্তার পাশে খেয়ে নাও। তার বন্ধুরা জোরে জোরে হাসির ঠাকা লাগালো। রিয়া চুটকি নিয়ে বলল, মায়া, এটাকে হয়তো খাবার মুফতে মেলে, তাই তো এখানে বসে আছে। তানিয়া হাসতে হাসতে যোগ করল, হ্যাঁ, এবং এর সাইকেল তো দেখো, লাগছে কোনো কাবারখানা থেকে তোলা। ক্যান্টিনে উপস্থিত কিছু অন্য ছাত্ররাও তাদের কথা শুনে হাসতে লাগল। রবি তার থালি থেকে নজর তুলল এবং মায়াকে এক মুহূর্তের জন্য দেখল। তার হৃদয় চুঁচে উঠল, কিন্তু সে তার মুখে কোনো ভাব আসতে দিল না। সে জানত যে এই লোকেরাই যাদের আসলিয়ত সে দেখতে চায়। সে তার বাবার কথা মনে করল, লোকেরা তোমার ধন দেখে তোমার সাথে প্রেম করে। সে চুপচাপ তার রুটির একটা টুকরো ভাঙল এবং খাওয়া শুরু করল। তার চুপ্পি মায়াকে আরও উত্তেজিত করল। সে বলল, কি ব্যাপার, সাইকেলওয়ালা কথা বলছো না কেন? ভয় পেয়ে গিয়েছ? রবি শান্ত স্বরে উত্তর দিল, আমার কথা বলার দরকার নেই মায়া, আমার খাবার আমাকে পছন্দ এবং আমি এখানে ঠিক আছি। তার আওয়াজে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল, যা মায়াকে একটু অস্বস্তি করল। সে তার বন্ধুদের দিকে দেখল এবং হাসতে হাসতে বলল, চলো, এটাকে তার ঢাবার খাবারের সাথে ছেড়ে দেই। সে তার টেবিলের দিকে এগিয়ে গেল, কিন্তু তার চোখে একটা হালকা অস্থিরতা ছিল। তাকে বুঝতে পারছিল না যে রবি এত শান্ত আর আত্মবিশ্বাসে ভরা কেন। তখন একটা ছেলে, রোহন মেহরা, রবির টেবিলে এসে বসল। রোহন মধ্যবিত্ত পরিবার থেকে ছিল এবং কলেজে তার পরিশ্রম দিয়ে জায়গা বানানোর চেষ্টা করছিল। সে মায়ার হরকত দেখেছিল এবং রবির সাদাসিধে প্রভাবিত ছিল। সে রবিকে বলল, তুই এটা সব কেন সহ্য করছিস রবি? মায়া এবং তার বন্ধুরা তোকে বারবার নিচু দেখায়, উত্তর কেন দিস না? রবি হাসতে হাসতে বলল, রোহন, উত্তর দেওয়ার সময় আসবে, এখন আমি এটা দেখতে চাই যে লোকেরা আসলে কেমন।
মায়ার এই তাঞ্জ তার অহংকার দেখায়, কিন্তু আমাকে এতে ফারাক পড়ে না। আমি এখানে আমার সত্যতা জানতে এসেছি। রোহন অবাক হয়ে রবিকে দেখল। সে বলল, তুই আলাদা ইয়ার, তোতে কিছু তো খাস আছে। চল কিছু আর খাবার মঙ্গাই। রবি হালকা হাসতে হাসতে বলল, না রোহন, এই খাবার আমার জন্য যথেষ্ট, কিন্তু তোর স্বাদ ভালো লাগলো। দুজনে কথা শুরু করল। রোহন বলল যে সে একটা ছোট শহর থেকে এবং স্কলারশিপের দমে এই কলেজে পড়ছে। রবি তার পরিশ্রমের প্রশংসা করল, কিন্তু তার আসলিয়ত বলল না। সে জানত যে যদি রোহনকে জানা যায় যে সে রাঠর ইন্ডাস্ট্রিজের সিইও, তাহলে হয়তো তার ব্যবহারও বদলে যাবে। ক্যান্টিনে বসে বসে রবি মায়াকে দূরে তার টেবিলে দেখল। সে তার বন্ধুদের সাথে হাসছিল, কিন্তু তার নজর বারবার রবির দিকে যাচ্ছিল। রবি ভাবল, মায়া, তোমাকে লাগছে যে তুমি আমাকে নিচু দেখাতে পারো, কিন্তু আমি এখানে তোমার আসল মুখ দেখতে এসেছি। সে তার থালি শেষ করল এবং তার ব্যাগকে কাঁধে ঝুলালো। রোহন বলল, চল পরের ক্লাসের জন্য চলি। প্রফেসর সাইকেলকে তালা লাগিয়ে রবি এবং রোহন ক্লাসের দিকে এগিয়ে গেল। রাস্তায় রোহন জিজ্ঞাসা করল, তুই এত শান্ত কি করে থাকিস রবি? আমি হতাম তো মায়াকে দু-চার শুনিয়ে চুপ করিয়ে দিতাম। রবি হালকা হাসল এবং বলল, আয়া, হার জিনিসের একটা সময় হয়। আমি শুধু সেই সময়ের অপেক্ষা করছি। তার মনে একটা কথা বারবার গুঞ্জরিত হচ্ছিল, তার বাবার উপদেশ। লোকেদের আসলিয়ত তখন জানা যায় যখন তোমার সত্যতা লুকানো। রবি জানত যে মায়ার অহংকার তার আসলিয়ত লুকাচ্ছে, এবং সে সেই অহংকারের পিছনে সত্যতা জানতে চাইত। কিন্তু এখনের জন্য সে চুপ রইল। সে তার ব্যাগে বই রাখল এবং ক্লাসের দিকে এগিয়ে গেল। আহিস্তা আহিস্তা ইমানদার পিছনে ছিল, এটা ভাবতে যে এই যাত্রা এখন শুরু হয়েছে এবং সামনে অনেক কিছু হতে যাচ্ছে। এলিট বিজনেস একাডেমিতে প্রথম সেমেস্টার তার চরমে ছিল। ক্যাম্পাসে বিজনেস ফেস্টের প্রস্তুতি জোর সোরে চলছিল এবং প্রত্যেক দিকে উৎসাহের পরিবেশ ছিল। দেয়ালে রং বিরঙে পোস্টার লাগানো ছিল এবং ছাত্ররা তাদের প্রজেক্ট এবং স্টলের পরিকল্পনা বানাচ্ছিল। রবি রাঠোর তার সাদাসিধে কুর্তা পায়জামায় কলেজের লাইব্রেরিতে বসে একটা বই পড়ছিল। তার পুরনো ব্যাগ পাশে রাখা ছিল এবং তার নজর বইয়ের পাতায় ছিল, কিন্তু তার মন তার মিশনে কেন্দ্রীভূত ছিল, লোকেদের আসলিয়ত বোঝার মিশন। মায়া বর্মার তাঞ্জ এবং ক্যান্টিনে হওয়া অপমান তাকে আরও দৃঢ় করেছিল যে সে তার আসলিয়ত রাঠোর ইন্ডাস্ট্রিজের সিইও হওয়ার রাজ লুকিয়ে রাখবে। সেই দিন প্রফেসর গুপ্তা, যে তার কড়া স্বভাব এবং গভীর বিজনেস জ্ঞানের জন্য পরিচিত ছিল, এদের ক্লাসে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা করল। তোমাদের সবাইকে একটা গ্রুপ প্রজেক্টে কাজ করতে হবে, তারা বলল। তাদের আওয়াজে গম্ভীরতা ছিল। এই প্রজেক্ট কলেজের বার্ষিক বিজনেস ফেস্টের অংশ। তোমাকে একটা বাস্তব কোম্পানির সমস্যার বিশ্লেষণ করে সমাধান উপস্থাপন করতে হবে। এটা তোমার বুদ্ধিমত্তা, টিম ওয়ার্ক এবং নেতৃত্ব ক্ষমতার পরীক্ষা। ক্লাসে নীরবতা ছড়িয়ে গেল। প্রফেসর গ্রুপের লিস্ট পড়ল এবং সংযোগে রেনি, রবি এবং মায়া একই গ্রুপে ছিল। মায়া এটা শুনে প্রফেসরের দিকে দেখল এবং রাগে ভরা স্বরে বলল, স্যার, আমাকে এই সাইকেলওয়ালা ছেলের সাথে কেন কাজ করতে হবে? আমি একা প্রজেক্টকে ভালো করতে পারি। প্রফেসর গুপ্তা তার চশমার ডগা ঠিক করে উত্তর দিল, মায়া, এই প্রজেক্ট টিম ওয়ার্কের অংশ। তোমাকে রবি এবং বাকি গ্রুপের সাথে কাজ করতে হবে, কোনো বাহানা চলবে না। মায়া রাগে ঠোঁট সংকুচিত করল এবং তার বেঞ্চে ফিরে বসল। সে রবির দিকে দেখল, যে পিছনের বেঞ্চে চুপচাপ বসেছিল, এবং মনে মনে ভাবল, এই ছেলেটা আমার প্রজেক্টকে বরবাদ করে দেবে। প্রথম গ্রুপ মিটিং লাইব্রেরিতে নির্ধারিত হল। রবি সময়ে পৌঁছল, তার পুরনো নোটবুক এবং কিছু প্রিন্ট আউটের সাথে। গ্রুপে মায়া, রবি, রোহান মেহরা এবং দুটো অন্য ছাত্র, সঞ্জনা এবং বিক্রম ছিল। মায়া মিটিং শুরু হতে হতে কামান সামলালো, বলল, আমি এই প্রজেক্টের লিডার। তোমরা লোকেরা শুধু আমার কথা শোনো এবং যা আমি বলি তাই করো, খাস করে তুমি সাইকেলওয়ালা। সে রবির দিকে তাঞ্জ ভরা লহজায় বলল, তোমার মতো গরিব ছেলেকে বেশি মন লাগানোর দরকার নেই। রবি চুপচাপ মাথা নাড়ল এবং তার নোটস বের করল। সে কিছু বলল না, কিন্তু তার চোখে একটা চমক ছিল। প্রজেক্টের জন্য দেওয়া কোম্পানি একটা টেক্সটাইল ফার্ম ছিল। সেই থেকেই রবির যা গত কিছু বছর থেকে লোকসানে ছিল। মায়া তাড়াতাড়ি সাজেস্ট করল, আমাদের হাই অ্যান্ড ডিজাইনার কালেকশন লঞ্চ করতে হবে। ধনী লোকেরা এটাকে কিনবে এবং কোম্পানির লাভ বাড়বে। তার সোগেশ শুনে সঞ্জনা এবং বিক্রম সম্মতি জানালো, কিন্তু রবি ধীরে বলল, মায়ার ডিজাইনার কালেকশনের খরচ খুব বেশি হবে এবং মার্কেট রিসার্চ অনুসারে এই কোম্পানির টার্গেট মিডল ক্লাস। আমাদের কিফাইতি এবং স্টাইলিশ কাপড়ের রণনীতি বানাতে হবে। মায়া তার কথাকে খারিজ করে বলল, তোমাকে কি জানা বিজনেস সম্পর্কে? তুমি শুধু আমার কথা মানো। কিন্তু রোহন রবির সাথ দিল। সে বলল, মায়া, রবির কথায় দম আছে, আমাদের ডেটা দেখতে হবে। মায়া রাগে রোহনকে ঘুরে দেখল, কিন্তু মিটিং শেষ হওয়া পর্যন্ত কিছু বলল না। পরের কিছু সপ্তাহে রবি চুপচাপ প্রজেক্টে কাজ শুরু করল। সে রাঠোর ইন্ডাস্ট্রিজে তার অভিজ্ঞতার ব্যবহার করল, কিন্তু এটাকে প্রকাশ হতে দিল না।
সে মার্কেট রিসার্চ করলো, গ্রাহকদের দরকারের বিশ্লেষণ করলো, মুশকিল এবং একটা এমন রণনীতি বানালো যা কিফাইতি কাপড়ে ভিত্তিক ছিল। সে ডেটার সাথে একটা প্রেজেন্টেশন তৈরি করলো এবং গ্রুপকে দেখালো। মায়া প্রথমে তো তার মজা উড়ালো, কিন্তু যখন প্রফেসর গুপ্তা প্রজেক্টের রিভিউ করলো, তাহলে তারা রবির রণনীতির প্রশংসা করলো। এই রণনীতি বাস্তবিক এবং ডেটা ভিত্তিক। তারা বলল যে এটাকে বানিয়েছে সে গভীর বোঝা দেখিয়েছে। বিজনেস ফেস্টের দিন গ্রুপ তার প্রেজেন্টেশন দিল। রবি শান্ত এবং আত্মবিশ্বাসে তার রণনীতি উপস্থাপন করল। যখন মায়া শুধু ডিজাইনার কালেকশনের আইডিয়াকে চমকানোর চেষ্টা করল, জজরা রবির রণনীতিকে সবচেয়ে বেশি নম্বর দিল এবং গ্রুপকে প্রথম পুরস্কার মিলল। মায়া অবাক ছিল। সে প্রথমবার রবিকে গৌর করে দেখল। তার সাদাসিধে, তার বুদ্ধিমত্তা এবং তার আত্মবিশ্বাস তাকে অদ্ভুত আকর্ষণীয় লাগতে লাগলো। ফেস্টের পর মায়া রবিকে এক কোণে ডাকল। সে বলল, তুমি এটা কি করে করলে? তুমি তো শুধু একটা সাধারণ ছেলে। রবি হাসতে হাসতে উত্তর দিল, মায়া, বিজনেস হৃদয় এবং মন থেকে চলে না, যে টাকা এবং রুত্তুর থেকে। তার কথা মায়ার হৃদয়কে ছুঁয়ে দিল। প্রথমবার তাকে তার অহংকারে সন্দেহ হলো। সে ভাবল, হয়তো এই ছেলেটা এত সাধারণ নয় যতটা দেখায়। কিন্তু মায়ার অহংকার এখন সম্পূর্ণ যায়নি। সে রবির প্রতি আকৃষ্ট তো ছিল, কিন্তু তাকে লাগতো যে সে তার থেকে ভালো। সে মনে মনে ভাবল, আমি দেখব এই ছেলেটা কতটা টিকে। রবি তার চোখে দেখল এবং হাসল। সে জানত যে মায়ার এই রবাইয়া তার আসলিয়ত লুকাচ্ছে এবং সে সেই আসলিয়ত জানতে চাইত। এললেট বিজনেস একাডেমির বার্ষিক বিজনেস ফেস্ট ক্যাম্পাসকে রং বিরঙে আলো এবং উৎসাহে ভরে দিত। ক্যাম্পাসের মূল লনে স্টল লাগানো ছিল, যেখানে ছাত্ররা তাদের বিজনেস আইডিয়া এবং প্রজেক্ট প্রদর্শন করছিল। হাওয়ায় খাবারের গন্ধ, হাসির আওয়াজ এবং মিউজিকের সুর একটা উৎসবের পরিবেশ বানাচ্ছিল। রবি রাঠোর তার সাধারণ কুর্তা পায়জামায় একটা ছোট স্টলের পিছনে দাঁড়িয়েছিল। সে তার হাতে বানানো কার্ডস অ্যান্ড গিফটসের স্টল লাগিয়েছিল, যা সাদাসিধে এবং সৃজনশীলতার অনন্য মিশ্রণ ছিল। প্রত্যেক কার্ডে সে ছোট ছোট সংবাদ লিখেছিল, এদিকে সব প্রেম যার হৃদয়কে ছুঁয়ে যাওয়া ছিল। তার স্টল বাকি চমকদমকওয়ালা স্টলের মাঝে আলাদা দেখাচ্ছিল এবং এটাই তার খাসিয়ত ছিল। আরবির উদ্দেশ্য টাকা কামানো নয়, সে তার এই স্টলের মাধ্যমে লোকেদের ভাবনা বুঝতে চাইত। সে তার বাবার উপদেশ মনে করল, লোকেদের আসলিয়ত তখন জানা যায় যখন তুমি তাদের ভাবনা ছো। রবি একটা খাস কার্ড বানিয়েছিল, যাকে সে মায়া বর্মার জন্য রেখেছিল। কার্ডে লেখা ছিল, তোমার হাসি আমার সবচেয়ে বড় জিত। সে এটাকে সতর্কতা দিয়ে একটা লিফাফায় রাখল এবং তার ব্যাগে লুকালো। মায়া বর্মা তার ডিজাইনার লেহেঙ্গায় ফেস্টের রানীর মতো চমকাচ্ছিল। তার স্টল হাই অ্যান্ড ফ্যাশন প্রোডাক্ট দিয়ে সাজানো ছিল, যা তার ধনাঢ্যতা এবং স্টাইল দেখাত। তার বন্ধু রিয়া, তানিয়া এবং সিয়া তার স্টলে ভিড় জমানোতে সাহায্য করছিল। মায়ার নজর বারবার রবির স্টলের দিকে যাচ্ছিল। গ্রুপ প্রজেক্টের জিতের পর থেকে তার মনে রবির জন্য একটা অদ্ভুত আকর্ষণ জাগা ছিল। তার সাদাসিধে, বুদ্ধিমত্তা এবং আত্মবিশ্বাস তাকে প্রভাবিত করেছিল, কিন্তু তার অহংকার এখনও তাকে এটা স্বীকার করতে বাধা দিচ্ছিল। ফেস্টের দ্বিতীয় দিন মায়া তার বন্ধুদের সাথে রবির স্টলে পৌঁছল। সে হাসতে হাসতে বলল, সাইকেলওয়ালা, এটা কি বিক্রি করছো? এই কার্ডস তো শিশুদের খেলনার মতো লাগছে। রিয়া হাসতে হাসতে যোগ করল, মায়া, এটাকে লাগছে যে লোকেরা এটাকে কিনবে। রবি শান্ত স্বরে উত্তর দিল, মায়া, এই কার্ডস হৃদয় থেকে বানানো। এদের কিনতে হৃদয় চাই, না যে টাকা। তার কথায় একটা সত্যতা ছিল যা মায়াকে একটু অস্বস্তি করল। সে একটা কার্ড তুলল এবং তার ওপর লেখা সংবাদ পড়ল। সত্যতা সেই যা হৃদয়কে ছুঁয়ে যায়। তার চোখ একটু নম হয়ে গেল, কিন্তু সে তাড়াতাড়ি তার ভাব লুকালো। সন্ধ্যা নামতে হতে ফেস্টের মূল অনুষ্ঠান শুরু হলো। ছাত্ররা তাদের প্রজেক্টের প্রেজেন্টেশন দিল এবং রবির স্টল সবচেয়ে বেশি আলোচনায় ছিল। লোকেরা তার কার্ডসের সাদাসিধে এবং সংবাদের গভীরতা থেকে প্রভাবিত ছিল। মায়া দূর থেকে এটা সব দেখল এবং মনে মনে ভাবল, এই ছেলেটা প্রত্যেকবার আমাকে অবাক কেন করে দেয়। সেই রাত যখন ফেস্ট শেষ হতে যাচ্ছিল, রবি মায়াকে এক কোণে ডাকল। সে লিফাফা বের করল এবং তাকে দিয়ে বলল, মায়া, এটা তোমার জন্য। মায়া লিফাফা খুলল এবং কার্ড পড়ল, তোমার হাসি আমার সবচেয়ে বড় জিত। তার চোখ নম হয়ে গেল। প্রথমবার তাকে কেউ এত সত্য হৃদয় থেকে কিছু বলেছিল। সে রবির দিকে দেখল এবং ধীরে বলল, রবি, তুমি আলাদা। আমি আগে কখনো কাউকে এত সত্য দেখিনি। রবি হাসতে হাসতে উত্তর দিল, মায়া, সত্যতা সেই যা হৃদয় থেকে বের হয়। সেই রাত মায়া রবিকে তার প্রেমের ইজহার করল। সে বলল, রবি, আমি তোমাকে প্রেম করি, কিন্তু আমার পাপা কখনো কোনো সাধারণ ছেলেকে স্বীকার করবে না। যদি তুমি আমার সাথে বিবাহ করতে চাও, তো তোমাকে বর্মা মহলে ঘর জামাই হয়ে থাকতে হবে। তার কথায় এখনও অহংকারের একটা হালকা ঝলক ছিল। রবি চুপচাপ মাথা নাড়ল এবং বলল,
মায়া, আমি তোমাকে প্রেম করি, আমি তোমার প্রত্যেক শর্ত মানতে প্রস্তুত। কিন্তু তার মনে একটা পরিকল্পনা ছিল। সে জানত যে মায়ার অহংকার তাকে এখনও সম্পূর্ণ বদলাতে বাধা দিচ্ছে। পরের কিছু মাসে রবি এবং মায়ার নিকটতা বাড়ল। মায়া তার বাবা রাজেশ বর্মাকে রবির কথা বলল। রাজেশ প্রথমে তো বিরোধ করল, কিন্তু মায়ার জিদের সামনে ঝুঁকে গেল। তারা বলল, ঠিক আছে, কিন্তু এই ছেলেটা আমাদের মহলে ঘর জামাই হয়ে থাকবে। সে আমাদের রুত্তের সামনে কিছু নয়। মায়া এই শর্ত রবিকে বলল এবং রবি কোনো আপত্তি ছাড়াই স্বীকার করল। বিবাহের প্রস্তুতি শুরু হল। বর্মা মহলে রৌনক ছিল, কিন্তু মায়ার অহংকার এখনও বরকরার ছিল। সে রবিকে বলল, তুমি আমার ঘরে থাকবে তো আমার কথা মানতে হবে। আমি তোমাকে কখনো আমার সমান মানব না। রবি হাসতে হাসতে যে উত্তর দিল, মায়া, আমি তোমার প্রেম চাই না, যে সমানতা। তার কথা মায়াকে একটু ভাবতে বাধ্য করল, কিন্তু তার অহংকার এখনও হাবি ছিল। ফেস্টের পর রবি এবং মায়ার বিবাহের খবর পুরো কলেজে ছড়িয়ে গেল। রোহন মেহরা রবিকে অভিনন্দন দিল, কিন্তু অবাক জানিয়ে বলল, তুই মায়ার প্রত্যেক কথা কেন মানছিস? তোকে তোমার আত্মসম্মানের পরোয়া নেই? রবি হালকা হাসতে হাসতে বলল, রোহন, আত্মসম্মান হৃদয়ে হয় না, যে দুনিয়ার নজরে। আমি মায়ার আসলিয়ত জানতে চাই। বর্মা মহলের ভব্যতা এখনও সেই রকমই ছিল, কিন্তু এর ভিতরের পরিবেশ বদলে গিয়েছিল। রবি রাঠোর এবং মায়া বর্মার বিবাহকে কিছু মাস কেটে গিয়েছিল, এবং রবি এখন বর্মা মহলে ঘর জামাই হয়ে থাকছিল। সে তার সাদাসিধেকে বজায় রেখেছিল, সেই পুরানো কুর্তা পায়জামা, সেই শান্ত স্বভাব। কিন্তু মায়া এবং তার ছোট বোন কৃতির ব্যবহার রবির প্রতি কঠোর ছিল। মায়া যে এখনও তার অহংকারে ডুবেছিল, রবিকে বারবার নিচু দেখাত। তুমি আমার ঘরে থাকো রবি, সে বলতো, তুমি আমার কথা মানতে হবে। তুমি শুধু একটা সাধারণ ছেলে, আমার সমান কখনো হতে পারো না। কৃতি তার সাথ দিত এবং রবির মজা কুড়াত। সাইকেলওয়ালা, তোমাকে তো চাকরদের সাথে থাকতে হয়। রবি চুপচাপ সব শুনত এবং হাসত। সে তার বাবা প্রকাশ রাঠোরের উপদেশ মনে করল, লোকেদের আসলিয়ত তখন জানা যায় যখন তুমি তাদের নজরে কিছু নও। সে মায়ার আসলিয়তকে আর গভীরে জানতে চাইত। কিন্তু বর্মা মহলে তার জীবন সহজ নয়। রাজেশ বর্মা, মায়ার বাবা, রবিকে সবসময় তুচ্ছ নজরে দেখত। এই ছেলেটা আমার মেয়ের লায়েক নয়, তারা প্রায় বলতো। রবি এটা সব সহ্য করল, কারণ সে মায়ার প্রেমকে পরীক্ষা করতে চাইত। একদিন বর্মা মহলে উদাসীর ছায়া ছড়িয়ে গেল। রাজেশ বর্মার একটা গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়ে গেল। এই খবর পুরো পরিবারের জন্য ঝটকা ছিল। মায়া এবং কৃতি শোকে ছিল, এবং বর্মা কর্পোরেশনে অরাজকতা ছড়িয়ে গেল। রাজেশের মৃত্যুর পর মায়া কোম্পানির লাগাম সামলাল। সে বর্মা কর্পোরেশনের নতুন সিইও হল, কিন্তু তার অহংকার আর বাড়ল। সে রবিকে আরও নিচু দেখাতে লাগল। তুমি আমার ঘরে থাকো এবং এখন আমি কোম্পানির মালিক, সে রবিকে বলল। তুমি আমার সামনে কিছু নও। মায়ার নতুন দায়িত্ব তাকে আরও কঠোর বানালো। সে বোর্ডরুমে তার সিদ্ধান্ত নিত, কিন্তু তার অভিজ্ঞতা কম ছিল। বর্মা কর্পোরেশন একটা গুরুত্বপূর্ণ ডিলে কাজ করছিল, একটা বিদেশি কোম্পানির সাথে সাঝেদারি, যা কোম্পানিকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারত। কিন্তু তখন একটা নতুন ব্যক্তি অর্জুন শর্মা মায়ার জীবনে এলো। অর্জুন একটা চালাক বিজনেসম্যান ছিল, যা বর্মা কর্পোরেশনের প্রতিদ্বন্দ্বী ছিল। সে মায়াকে লোভ দিয়ে ডিলের কাগজাত হাসিল করল এবং তারপর তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করল। যদি তুমি আমার কথা না মানো, অর্জুন ধমকালো, তো আমি এই ডিল বাতিল করিয়ে দেব এবং তোমার কোম্পানি বরবাদ হয়ে যাবে। মায়া ভয় পেয়ে গেল। সে চাইতো না যে তার বাবার পরিশ্রম বরবাদ হোক। সে রবির কাছে সাহায্য চাইল, কিন্তু অহংকারে ডুবে স্বরে বলল, তুমি কিছু করতে পারো তো করো, না হলে চুপ থাকো। রবি শান্ত স্বরে উত্তর দিল, মায়া, আমাকে কাগজাত দেখতে দাও, হয়তো আমি কিছু করতে পারি। মায়া হাসতে হাসতে বলল, তুমি একটা সাইকেলওয়ালা কি করবে? কিন্তু তার কাছে কোনো অন্য রাস্তা ছিল না, তাই সে কাগজাত রবিকে দিল। আরবি রাত রাত ভর কাগজাত পড়ল। সে তার রাঠোর ইন্ডাস্ট্রিজের অভিজ্ঞতার ব্যবহার করল, যাকে সে এখন পর্যন্ত লুকিয়ে রেখেছিল। সে অর্জুনের ষড়যন্ত্র বুঝল। অর্জুন ডিলের কাগজাতে কিছু ভুল শর্ত যোগ করেছিল, যা বর্মা কর্পোরেশনকে ক্ষতি পৌঁছাতে পারত। রবি একটা নতুন রণনীতি বানালো এবং মায়াকে বোর্ডরুম মিটিংয়ে উপস্থাপন করতে বলল। মায়া তার মজাক উড়ালো, কিন্তু হার মেনে তার কথা মানল। বোর্ডরুমে মায়া রবির রণনীতি উপস্থাপন করল। জাজরা এবং বিদেশি কোম্পানির প্রতিনিধিরা তার প্রশংসা করল, কিন্তু অর্জুন মাঝে হস্তক্ষেপ করল এবং মায়াকে ব্ল্যাকমেইল করার ধমকি দিল। তখন রবি উঠল। সে তার আসলিয়ত উজাগর করল। আমি রবি রাঠোর, সে গম্ভীর স্বরে বলল, রাঠোর ইন্ডাস্ট্রিজের সিইও। আমি তোমার ষড়যন্ত্র বুঝলাম। অর্জুন, তোমার ভুল কাগজাত এবং ব্ল্যাকমেলিংয়ের প্রমাণ আমার কাছে আছে। সে একটা ফাইল সামনে রাখল,
যাতে অর্জুনের ষড়যন্ত্রের দস্তাবেজ ছিল। বোর্ডরুমের নীরবতা ছড়িয়ে গেল। মায়া অবাক ছিল। সে রবির দিকে দেখল, যেন তাকে প্রথমবার দেখছে। রবি তার বুদ্ধিমত্তা এবং রাঠোর ইন্ডাস্ট্রিজের সম্পদের ব্যবহার করে ডিলকে বাঁচালো। বিদেশি কোম্পানি মায়ার সাথে সাঝেদারি করল এবং বর্মা কর্পোরেশনের প্রতিষ্ঠা বেঁচে গেল। মিটিংয়ের পর মায়া রবিকে একান্তে ডাকল। তার চোখ নম ছিল। রবি, আমাকে ক্ষমা করো, সে বলল। আমি তোমাকে সবসময় নিচু দেখিয়েছি। আমাকে জানা ছিল না যে তুমি এত বড় মানুষ। রবি হাসতে হাসতে উত্তর দিল, মায়া, আমি তোমাকে নিচু দেখানোর জন্য এটা করিনি। আমি তোমার সত্যতা জানতে চাইতাম, এবং আজ আমাকে জানা গেল যে তোমার হৃদয়ে প্রেম এবং পশ্চাত্তাপের জায়গা আছে। মায়া রবির হাত ধরল এবং বলল, আমি বদলাতে চাই রবি। তুমি আমার সাথে থাকবে না? রবি মাথা নাড়ল এবং বলল, সবসময়। সেই রাত বর্মা মহলে একটা নতুন শুরু হলো। মায়ার অহংকার ভেঙে গিয়েছিল এবং সে রবির সাথে একটা সত্য রিস্তের দিকে এগোচ্ছিল। কিন্তু রবি জানত যে এই যাত্রা এখন শেষ হয়নি। বর্মা মহলে সুখের পরিবেশ ছিল। রবি রাঠোর এবং মায়া বর্মার জীবন এখন একটা নতুন রঙে রাঙা ছিল। তাদের 1 বছরের মেয়ে আনিকা তাদের জীবনের সূর্য ছিল। মায়ার অহংকার এখন ভেঙে গিয়েছিল এবং সে রবির সাথে একটা সত্য রিস্তে বাঁধা গিয়েছিল। রবির সত্যতা, রাঠোর ইন্ডাস্ট্রিজের সিইও হওয়ার খোলাসা না শুধু বর্মা কর্পোরেশনকে বাঁচিয়েছিল, বরং মায়ার হৃদয়কেও জিতে নিয়েছিল। দুজনে এখন একে অন্যের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছিল। বর্মা মহলের দেয়ালে এখন হাসি এবং প্রেমের গুঞ্জন ছিল। কিন্তু এই শান্তি বেশি দিন টিকবে না। একটা ঠান্ডা শীতের রাত, যখন মুম্বাইয়ে বৃষ্টির ফোঁটা জানালায় ধাক্কা খাচ্ছিল, আমি হয়া কদাকা মামা মহলের মূল দরজায় একটা লিফাফা মিলল। চাকর লিফাফা মায়াকে দিল। সে তাকে খুলল এবং পড়ল, তোমার সুখগুলো বেশি দিন চলবে না, একটা ঝড় আসতে যাচ্ছে। মায়ার মুখের রং উড়ে গেল। সে রবিকে লিফাফা দেখালো। রবি শান্ত স্বরে বলল, মায়া, ভয় পাওয়ার দরকার নেই। আমরা প্রত্যেক ঝড়ের মুখোমুখি হতে পারি। কিন্তু তার মনে একটা অদ্ভুত অস্থিরতা ছিল। সে জানত যে এই চিঠি কোনো সাধারণ ধমকি নয়। কিছুদিন পর একটা অজানা ব্যক্তি রণজিৎ সিং বর্মা মহলে এলো। সে একটা লম্বা গাঠিয়া মানুষ ছিল, যার চোখে চালাকি এবং মুখে একটা রহস্যময় হাসি ছিল। সে দাবি করল, আমি প্রকাশ রাঠোরের আসল ছেলে। রবিকে তারা গোদ নিয়েছিল, কিন্তু আমি তার রক্ত। রাঠোর ইন্ডাস্ট্রিজে আমার অধিকার আছে। মায়া এবং রবি অবাক রইল। রণজিৎ একটা পুরানো উইল দেখালো। বিহান নেসফিং কহিয়ে, যাতে লেখা ছিল যে প্রকাশ রাঠোর তার জৈবিক ছেলেকে তার সম্পত্তির উত্তরাধিকারী বানিয়েছিল। মায়ার আগে বলল, এটা মিথ্যা। রবি আমার পাপার আসল উত্তরাধিকারী। কিন্তু রণজিৎ ঠান্ডা লহজায় উত্তর দিল, আমি কোর্টে আমার অধিকার প্রমাণ করব। রবি শান্ত স্বরে বলল, রণজিৎ, যদি তুমি আমার বাবার ছেলে হও, তো আমি তোমাকে সত্যতা জানতে সাহায্য করব। তার কথায় একটা দৃঢ়তা ছিল, কিন্তু সে জানত যে এই মামলা সহজ নয়। তো কোর্টে কেস শুরু হলো। রণজিতের উকিল উইল এবং কিছু পুরানো দস্তাবেজ উপস্থাপন করল, যা তার দাবিকে শক্ত করত। মায়া এবং রবির উপর চাপ বাড়ছিল। মায়াকে ভয় ছিল যে যদি রণজিৎ জিতে যায়, তো রাঠোর ইন্ডাস্ট্রিজ তাদের হাত থেকে চলে যাবে। কিন্তু রবি হার মানল না। সে তার বাবার পুরানো উকিল শ্রীকান্ত মেহতার সাথে যোগাযোগ করল। শ্রীকান্ত বলল যে প্রকাশ রাঠোর রবিকে গোদ নিয়েছিল, কিন্তু তার শেষ ওয়েলে রবিকে উত্তরাধিকারী বানিয়েছিল। রবি রণজিতের পটভূমির তদন্ত শুরু করল। সে তার রাঠোর ইন্ডাস্ট্রিজের সম্পদের ব্যবহার করল এবং পেল যে রণজিৎ একটা ধোঁকাবাজ ছিল, যাকে অর্জুন শর্মা পাঠিয়েছিল। অর্জুন যে আগে মায়াকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছিল, এখন রাঠোর ইন্ডাস্ট্রিজে কবজা করতে চাইত। রবি কোর্টে প্রমাণ উপস্থাপন করল, রণজিতের পুরানো অপরাধী রেকর্ড এবং অর্জুনের সাথে তার সম্পর্কের দস্তাবেজ। কোর্টে শেষ শুনানির দিন রবি একটা ভাবনাত্মক আপিল করল। সে বলল, আমার বাবা আমাকে না শুধু তার ছেলে বানিয়েছিল, বরং তার পরিশ্রম এবং স্বপ্নের ওয়ারিসও বানিয়েছিল। রণজিৎ, যদি তুমি সত্যি আমার ভাই হও, তো আমি তোমাকে পরিবারে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত। কিন্তু রাঠোর ইন্ডাস্ট্রিজ আমার বাবার স্বপ্ন ছিল এবং আমি তাকে ছাড়ব না। তার কথা জজদের প্রভাবিত করল। জজরা রণজিতের উইলকে জাল ঘোষণা করল, কারণ রবি প্রমাণ করল যে সে অর্জুনের ষড়যন্ত্রের অংশ ছিল। রণজিৎকে গ্রেফতার করা হলো এবং রাঠোর এম্পায়ার রবির কাছে রইল। কিন্তু শুনানির শেষে একটা নতুন টুইস্ট সামনে এলো। রণজিৎ কোর্ট থেকে বাইরে নিকলতে বলল, এটা শেষ হয়নি রবি, আমার কাছে আরেক প্রমাণ আছে, প্রকাশ রাঠোরের ডায়েরি, যা সত্যতাকে উজাগর করবে। বর্মা মহলে ফিরে আসার পর রবি এবং মায়া একে অন্যকে জড়িয়ে ধরল। অনিকা তাদের কোলে খেলছিল। মায়া বলল, রবি, তুমি আমাদের পরিবার এবং কোম্পানি বাঁচিয়েছ, আমি তোমার ছাড়া কি করতাম? রবি হাসতে হাসতে উত্তর দিল, মায়া, এটা আমাদের পরিবার, আমরা এটাকে একসাথে মিলে বাঁচাবো। কিন্তু রণজিতের শেষ কথা তাদের মনে গুঞ্জরিত হচ্ছিল।
সেই ডায়েরি কি সত্যি ছিল, কি তার মধ্যে কোনো নতুন রাজ লুকানো ছিল? সেই রাত যখন অনিকা ঘুমাচ্ছিল, রবি এবং মায়া বর্মা মহলের ছাদে বসে সমুদ্রের ঢেউ দেখল। রবি বলল, মায়া, চাই কোনো ঝড় আসুক, আমরা তাকে পার করব। মায়া তার হাত ধরল এবং বলল, হ্যাঁ রবি, এখন আমরা এক। কিন্তু হাওয়ায় একটা অদ্ভুত সংশন ছিল। রণজিতের ধমকি এখনো হাওয়ায় ঝুলছে, এবং একটা নতুন ঝড় তাদের সুখকে চ্যালেঞ্জ দেওয়া যাবে। বন্ধুরা, যদি তোমরা লোকেরা এইরকম আরও গল্প শুনতে চাও, তো দয়া করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট বক্সে তোমরা অবশ্যই লিখো নেক্সট ভিডিও। কমেন্ট বক্সে তোমাদের কি লিখতে হবে নেক্সট ভিডিও, যাতে আমাকে মোটিভেশন মিলবে এবং আমি তোমাদের পরের খুবই ভালো ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ।